তো আগের দিন আমরা শেষ করেছিলাম যেখানে দেখতে পেলাম যে অ্যালিস গিয়ে পড়ে যাচ্ছে পাতার ওপর এবং সেখানে থাম থাম শব্দতে শেষ হচ্ছে তার পতনটা। এরপর থেকে আজকে আমরা কন্টিনিউ করব। অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট। অ্যালিস যদিও বা ওপর থেকে পড়ে গেছিল, বাট এতটুকু কিন্তু সে আঘাত পায়নি। অ্যান্ড সি জাম্পড আপ onto her feet in a moment. এবং পর মুহূর্তেই সে তার পায়ের ওপর ভর করে উঠে দাঁড়িয়েছিল। সি লুকড আপ, সে একবার ওপর দিকে তাকালো, বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড। কিন্তু তার মাথার উপরে সমস্ত কিছু তখন অন্ধকার ছিল। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ। একটা বড় লম্বা সুড়ঙ্গ জুড়ে তো নামলই, কিন্তু নামার পরেও দেখছে তার সামনে আবার একটা লম্বা দীর্ঘ একটা পথ। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইনসাইড। এবং ওই সাদা খরগোশটা যাকে অনুসরণ করে অ্যালিস এই গর্তে প্রবেশ করেছিল, সে তখনও অ্যালিসের দৃষ্টিতে বা সাইটে বা নজরে ছিল। হারিং ডাউন ইট, এবং সে দ্রুততার সঙ্গে এই দিকে নেমে গেল, অর্থাৎ ওই যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজ দিয়ে নেমে গেল। দেয়ার ওয়াজ নট আ মোমেন্ট টু বি লস্ট। এখানে এক মুহূর্ত নষ্ট করার মতো নেই, অর্থাৎ তার হাতে একদম সময় নেই, র্যাবিটকে অনুসরণ করতেই হবে। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। বাতাসের মতো অ্যালিস সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে। এবং কিছুক্ষণের মধ্যেই বা তৎক্ষণাৎ সে শুনতে পেল ওই খরগোশটা কিছু একটা বলছে। কি বলছে? অ্যাজ ইট টার্নড আ কর্নার। যখন খরগোশটা একটা কর্নারে ঘুরছে, সে তখন একটা কথা বলছে। ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, হাউ লেট ইটস গেটিং। খরগোশটা বলছে, ও আমার কান এবং আমার গোঁফ। আচ্ছা, হুইস্কার্স হচ্ছে কি পশুদের গোঁফকে বলা হয় হুইস্কার্স বা উইস্কার্স। আমরাও ক্লাস 11-এ পড়েছিলাম এই শব্দটা, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেখানে ছিল সেখানে। হাউ লেট ইটস গেটিং, এটা কতই না দেরি হয়ে যাচ্ছে। গল্পের শুরুতেও দেখেছিলাম র্যাবিট তার যখন ওয়াচ দেখছিল তখন সে বলেছিল যে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, এখনো কিন্তু আবার সে বলছে দেরি হয়ে যাচ্ছে। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, অর্থাৎ অ্যালিস এই খরগোশটা ঠিক পেছনেই ছিল। হোয়েন সি টার্নড দ্য কর্নার, এবং যখন সে কোনটা ঘুরলো, ও বানানটা ওটা ভুল আছে, ওটা কর্নার হবে। বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, কিন্তু তখন আর র্যাবিটটাকে দেখা গেল না। সি ফাউন্ড হারসেলফ ইন আ লং লো ওয়াল। সে নিজেকে দেখতে পেল একটা দীর্ঘ নিচু দেয়ালেতে। হুইচ ওয়াজ লিট আপ বাই আ রো অব ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ। এবং যে দেয়ালটা আলোকিত হয়েছে উপর থেকে ঝোলা কিছু রো, অর্থাৎ পরপর সাজানো ল্যাম্প দ্বারা, মানে কাইন্ড অফ গুহার মতো। এবং সেই গুহার ভেতরে ছাদ থেকে অর্থাৎ সিলিং থেকে পরপর আলো ঝুলছে এবং সেই আলোগুলো জ্বলছে। There were doors all round the hall. এবার যে হলটাকে আমাদের প্রবেশ করলে অ্যালিস, সেই হলে চারিদিকে শুধু দরজায় ভর্তি, মানে যেমনটা হাজারদুয়ারির ক্ষেত্রে হয়ে থাকে তেমন, অর্থাৎ একাধিক দরজা। বাট দে ওয়ার অল লকড, কিন্তু দরজাগুলো প্রত্যেকটাই ছিল তালা দেওয়া, অর্থাৎ কোনোটাই খোলা ছিল না। অ্যান্ড হোয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন দ্য সাইড অ্যান্ড আপ দ্য আদার। হোয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, এবং যখন অ্যালিস একদিক থেকে আরেক দিকে যাতায়াত করছিল, ট্রাইং এভরি ডোর, এবং প্রত্যেকটা দরজা সে বারবার চেষ্টা করছিল, অর্থাৎ খোলার চেষ্টা করছিল। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডল। তারপর সে দুঃখবশত বা কষ্ট পেয়ে মাঝখানে এসে দাঁড়ালো। কেন দুঃখ পেল? ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন। এবার সে ভাবতে লাগলো যে এবার আমি এখান থেকে কি করে বেরোবো। অর্থাৎ সে যে জায়গায় পৌঁছালো চারিদিকে প্রচুর দরজা আছে, কিন্তু কোনো দরজাটাই ওপেন নয়, প্রত্যেকটা দরজাই বন্ধ। এবং বারবার চেষ্টা করেও কোনো দরজা খুলতে না পেরে হতাশ হয়ে এসে মাঝখানে দাঁড়ালো এবং ভাবতে লাগলো এইবার এখান থেকে বেরোনোর উপায় কি। সাডেনলি সি কেম আপন আ লিটিল 3-leg টেবল। হঠাৎ করেই সে মাঝখানে একটা ছোট্ট 3 পায়ের টেবিলকে দেখতে পেল। অল মেড অফ সলিড গ্লাস, যে টেবিলটা সম্পূর্ণরূপে সলিড গ্লাস অর্থাৎ শক্ত কাঁচ দিয়ে তৈরি হয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে কাঁচটা শৌখিন নয়, মোটা কাঁচের তৈরি যে টেবিলগুলো হয় সেই টেবিল। দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট আ টিনি গোল্ডেন কি। ওই টেবিলের উপর কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা ছোট্ট সোনালী বর্ণের চাবি ছিল। And Alice's first idea was that this might belong to one of the doors of the hall. অ্যালিস তার প্রথম আইডিয়াতে বা প্রথম ধারণায় ভাবলো নিশ্চয়ই এই হলে যে এতগুলো দরজা রয়েছে সেই দরজাগুলোরই কোনো একটার চাবি এই চাবিটা। বাট অ্যালাস, কিন্তু হায়,
either the locks were too large or the key was too small. অর্থাৎ হতাশ হয়ে অ্যালিস ভাবলো বা অ্যালিস দেখতে পেল, অ্যালিসের মনে হলো হয় তালাগুলো খুব বড়, না হলে যে চাবিটা তার কাছে রয়েছে সেটা খুব ছোট। এখন এই ওয়ান্ডারল্যান্ডে এসে কোনো কিছুই অ্যালিসের মাপগতভাবে সমান বলে মনে হচ্ছে না, কারণ যখন কুয়ো দিয়ে সে পড়ছিল তখন সে বলছিল আইদার এই কুয়োটা অনেক লম্বা, নয়তো সে খুব ধীরে পড়ছে। অর্থাৎ এখানে অ্যালিস কি ঘটছে সেটা ঠিকঠাক আইডিয়া করতে পারছে না। এই একই কাণ্ড ঘটলো তালার ক্ষেত্রে, সে আইডিয়া করতে পারছে না তালাগুলো বড় নাকি চাবিটা নিতান্তই ছোট। তো দুটোর মধ্যে কোনো একটা হবে, অর্থাৎ যেটুকু বোঝা যাচ্ছে যে তালাগুলোতে চাবিটা ফিট হচ্ছে না। এবার কি হচ্ছে দেখি। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম, কিন্তু কোনোভাবেই এই চাবিটাকে দিয়ে এই তালাগুলোর মধ্যে কোনোটাকেই খোলা সম্ভব ছিল না। হাউএভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড সি কেম আপন আ লো কার্টেন, অর্থাৎ দ্বিতীয়বার যখন সে আবার একবার রাউন্ড দিচ্ছিল, অর্থাৎ আবার ঘুরে ঘুরে দেখছিল কোনো উপায় আছে কিনা, তখন সে একটা নিচু পর্দার কাছে এসে পৌঁছায়। সি হ্যাড নট নোটিসড বিফোর, যেটা সে আগে লক্ষ্য করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট, এবং ঠিক এর পেছনে, ওয়াজ আ লিটিল ডোর, একটা ছোট্ট দরজা ছিল, অ্যাবাউট 15 ইঞ্চেস, যে দরজাটার হাইট মাত্র 15 ইঞ্চেস, অর্থাৎ 1 ফুট তার থেকে 3 ইঞ্চি বেশি। 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তার থেকে 3 ইঞ্চি বেশি, 1 ফুটের থেকে কিছুটা বেশি। সি ট্রাইড দ্য লিটল গোল্ডেন কি ইন দ্য লক, তখন সে ওই যে ছোট্ট সোনালী বর্ণের চাবিটা পেয়েছিল সেটা নিয়ে এই তালাতে বা এই ছোট্ট দরজার তালাতে খোলার চেষ্টা করলো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট, এবং তার প্রচন্ড আনন্দতে, ইট ফিটেড, এটা খাপে খাপ হয়ে গেল, অর্থাৎ এই চাবিটা এই দরজাটার জন্যই ছিল। অ্যালিস ওপেন দ্য ডোর, অ্যালিস দরজাটা খুলে ফেললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেল, ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ। এখানে ইট বলতে ওই দরজাটাকে বোঝানো হয়েছে বা দরজার মুখটাকে বোঝানো হয়েছে, যে মুখটা যাচ্ছে একটা স্মল প্যাসেজ বরাবর, একটা ছোট্ট পথ ধরে, নট মাচ লার্জার দ্যান আ র্যাট হোল, এবং যে পথটা একটা ইঁদুরের গর্তের থেকেও খুব একটা বড় কিছু নয়। সি নেলড ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, তারপর সে নেলড অর্থাৎ হাঁটু মুড়ে বসলো, অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, এবং ওই যে প্যাসেজ বা পথ, অর্থাৎ ইঁদুরের গর্তর মতো যে পথ, সেটা দিয়ে তাকিয়ে দেখতে লাগলো। ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন, এবং ওই প্যাসেজের উল্টো দিকে কিন্তু তখন সেই জায়গায় ছিল একটা সব থেকে সুন্দর বাগান। সেই বাগানটাকে সে দেখতে পেল। ইউ এভার স, অর্থাৎ অ্যালিস বলল ওই গর্তটার উল্টো পিঠে যে বাগানটা রয়েছে, যেটা আমাদের দেখা সব থেকে সুন্দর বাগান যদি অনেকগুলো থেকে থাকে তার মধ্যে একটা অন্যতম। হাউ সি লং টু গেট আউট অফ দ্য ডার্ক হল, তখন সে লংড অর্থাৎ অপেক্ষা করতে লাগলো কি করে সেই ডার্ক হল থেকে ওই বাগানে গিয়ে পৌঁছাবে বা বাইরে পৌঁছাবে। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স, এবং গিয়ে ঘুরে বেড়াবে, ওয়ান্ডার অর্থাৎ ঘুরে বেড়াবে, অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স। বেড শব্দটা আমরা 3 কোয়েশ্চেন্সে পেয়েছিলাম, ওই যে কাঁথা বলেছিলাম বা শাড়ি বলতে পারো। অর্থাৎ সে ভাবতে লাগলো কি করে আমি এই ডার্ক হল থেকে বেরোবো, এবং ওই ওপ্রান্তে থাকা সুন্দর ফুলের বাগানে ফুলগুলোর যে কাঁথা তার মধ্যে গিয়ে আমি ঘুরবো। অ্যান্ড দ্য স্কুল ফাউন্টেন্স, এবং ওই যে ফাউন্টেন বা ঝর্ণা রয়েছে সেখানে আমি কি করে যাবো, অর্থাৎ ওই বাগানে কিছু ঝর্ণাও ছিল। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, কিন্তু সেই দরজা দিয়ে তার মাথাটাও প্রবেশ করাতে পারছিল না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, এবং অ্যালিস তখন ভাবছিল যদি আমার মাথাটা প্রবেশ করেও যায়, থট পোর অ্যালিস, ওই বেচারি অ্যালিস তখন ভাবছিল, ইট উড বি অফ ভেরি লিটল ইউজ উইদাউট মাই সোলজার্স, অর্থাৎ আমার মাথাটা যদি প্রবেশ করেও যায় তাহলে এটা আমার কোনো কাজে লাগবে না আমার কানটা প্রবেশ না করলে। আমার মাথা প্রবেশ করে গেলেও কানটা এখানে আটকে যেতে পারে, সুতরাং আমি যেতে পারবো না। ওহ হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক আ টেলিস্কোপ। এবার অ্যালিস তখন মনে মনে ভাবতে হলো, আমি যেন একটা পুরো টেলিস্কোপের মধ্যে আটকে গেছি। টেলিস্কোপে যেমন আমরা এক প্রান্তের চোখ রেখে অপর প্রান্তের জিনিসগুলোকে জুম করে ভালো করে পরিষ্কার করে দেখতে পারি, ওই যে র্যাট হোলের মতো প্যাসেজটা ছিল সেটাও যেন অ্যালিসের কাছে টেলিস্কোপ। সে এই প্রান্তে চোখ রাখছে, ও প্রান্তে দৃশ্যকে দেখতে পাচ্ছে, কিন্তু টেলিস্কোপে দেখে আমরা যেমন চাঁদে পৌঁছাতে পারি না, একইভাবে ইঁদুরের গর্তের এই প্রান্ত থেকে দেখে ও প্রান্তে অপরূপ প্রকৃতিতে অ্যালিস পৌঁছাতে পারছে না। তাই সে বলছে আমি যেন ঠিক টেলিস্কোপে আটকে গেছি। আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন। অ্যালিস তখন ভাবছিস আমি যে জানতাম কিভাবে শুরু করতে হয়, অর্থাৎ কিভাবে আমি ওই প্রান্তে পৌঁছাতে পারি তার শুরুর উপায়টা যদি আমি জানতাম। For you see, so many out of the way things had happened lately that Alice had begun to think that very few things indeed were really impossible.
লেখক তখন আমাদের বলছেন যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যালিস যখন যা কাজ শুরু করেছিল বা যখন গর্তে পড়া শুরু করেছিল, তখন থেকে এমন অনেক আউট অফ দ্য ওয়ে থিংস ঘটেছে তার সঙ্গে, অর্থাৎ অসম্ভব। আউট অফ দ্য ওয়ে মানে অসম্ভব কিছু, যেটা বাস্তবে পসিবল নয়, তেমন অনেক কিছু ঘটে গেছে অ্যালিসের সঙ্গে। তাই এই জিনিসটাও অ্যালিস হয়তো ভাবছে যে এরকমই অসম্ভব কিছু যদি তার সঙ্গে ঘটতো, বা আবার যদি নতুন করে কিছু একটা অসম্ভব সে কাজ ঘটাতে পারত, যেটা অনেক সময় আমাদের কাছে রিয়েলি ইম্পসিবল মনে হয়। এবার অ্যালিসের এই বাক্যটার সঙ্গে আমাদের জীবনের একটা দারুণ মিল আছে। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো একেবারেই নিতান্তই অসম্ভব বলে আমাদের মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে কিছু অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়, এবং আমরা সেই আশাতেই বাঁচি। আমরা প্রত্যেকেই বাঁচি এই আশাতে যে যেটা আজ অসম্ভব বলে মনে হচ্ছে সেটা একদিন সম্ভব হবে। আর সেই কারণের জন্যই অ্যালিসও সেটাই ভাবছে, যদি এই অসম্ভবটা কোথা থেকে শুরু করতে হয়, অর্থাৎ কিভাবে সম্ভব করা যায় সেটা আমি জানতাম। There seemed to be no use, এটা 110 লেখা রয়েছে, ওটা নো হবে। There seemed to be no use in waiting by the little door. অ্যালিসের তখন মনে হলো এই ছোট্ট দরজার সামনে অপেক্ষা করে কোনো লাভ নেই। So she went back to the table. সুতরাং সে টেবিলের কাছে ফিরে গেল, half hoping, অর্ধ আশা নিয়ে, she might find another key on it. সে তখন ভাবলো হয়তো এই টেবিলের উপর কোনো না কোনো একটা চাবি হয়তো আমি আবার পেয়েও যেতে পারি, or at any rate of a book of rules for shutting people up like a telescope. অর্থাৎ সে আশা করলো হয়তো কোনো একটা দরজার, বড় দরজার চাবি সে পেয়ে যেতে পারে, অথবা কোনো একটা রুল বুক পেতে পারে, অর্থাৎ নিয়মাবলীর বই পাওয়া যেতে পারে, যেটা পড়ে সেটা অ্যালিস জানতে পারে কিভাবে টেলিস্কোপে নিজেকে আটকানো যায়, অর্থাৎ টেলিস্কোপের এ প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো যায়। তাই সেটারই সে খোঁজ করতে লাগলো। দিস টাইম, এইবার, সি ফাউন্ড আ লিটল বটল, সে একটা ছোট্ট বোতল খুঁজে পেল, অন ইট, এই টেবিলটার ওপর, which certainly was not here before, said Alice. অ্যালিস বলল যেটা নিশ্চিতভাবে এখানে তো আগে ছিল না। তার মানে অ্যালিসের মনে হলো যেটা কিছু ম্যাজিক হয়ে গেছে, কেউ না কেউ এই বোতলটা এসে রেখে গেছে তার জন্য। যাই হোক, and tied round the neck of the bottle was a paper label with words drink me. এবং ওই বটলটা বা বোতলটার গলাতে একটা কাগজ দড়ি দিয়ে বাঁধা আছে, এবং যেটার উপর লেখা রয়েছে ড্রিঙ্ক মি, আমাকে পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স, যেটা খুব সুন্দর করে প্রিন্ট করা ছিল বড় বড় অক্ষরে কাগজের ওপর। তাহলে বোতলের গলায় একটা কাগজ বাঁধা ছিল যেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি। এরপরে অংশে কি হচ্ছে দেখি। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, এটা খুব ভালোভাবেই বলা আছে, বা বলতে গেলে এটা খুব ভালোভাবেই বলা যায় যে ড্রিঙ্ক মি, আমাকে পান করো, এটা বলা খুবই সহজ একটা বিষয়। বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট, কিন্তু জ্ঞানী ছোট্ট অ্যালিস এই কাজটা কিন্তু হুট করে করবে না। ইন আ হারি, দ্রুততার সঙ্গে। নো, আই উইল লুক ফার্স্ট, অ্যালিস তখন নিজে নিজেই বলছে না, আমি প্রথমে এটা দেখবো, শি সেড, অ্যালিস বলল, and see whether it is marked poison or not, এবং আমি দেখবো যে এখানে পয়জন বা বিষ বলে লেখা আছে কি নেই। অর্থাৎ অ্যালিসের সন্দেহ হলো এটা ড্রিঙ্ক মি লেখা রয়েছে মানে আমি সঙ্গে সঙ্গে ড্রিঙ্ক করে নেবো তা নয়, একবার দেখবো বোতলে গিয়ে যদি কোথাও পয়জন বলে লেখা থাকে। ফর সি হ্যাড রেড সেভারাল নাইস লিটল স্টোরিজ, কারণ সে অনেক ছোট ছোট গল্প পড়েছে, সুন্দর সুন্দর গল্প পড়েছে, অ্যাবাউট চিলড্রেন, শিশুদের নিয়ে, হু হ্যাড গট বার্নড, যে শিশু পুড়ে গেছিল, অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, বন্য জন্তু তাদের খেয়ে ফেলেছিল, অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, কিংবা আরো অন্যান্য অস্বস্তিকর জিনিস তাদের সঙ্গে ঘটেছিল। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, এবং তাদের সঙ্গে এগুলো ঘটেছিল কারণ সেই ছেলেরা কেউই তাদের বন্ধুদের শেখানো সামান্য সাধারণ নিয়মগুলোকে মনে রাখেনি। অর্থাৎ রূপকথার গল্প বই পড়ে অ্যালিস জেনেছে এইরকমই হটকারিতার সঙ্গে কোনো জায়গায় যদি এরকম ড্রিঙ্ক মি বা এটা করো ওটা করো সেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে নেই, সেটাকে একটু ভালো করে দেখতে হয়। কারণ রূপকথার গল্প পড়ে অ্যালিস জেনেছে এমন কাজ যারা হটকারিতার সঙ্গে করেছে তারা হয় কোথাও আগুনে পুড়ে গেছে, নয় তাদের বন্য জন্তুরা গিলে খেয়ে ফেলেছে, নয়তো তাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটে গেছে। তাই অ্যালিস জ্ঞানী, এগুলো সে জানে, তাই অ্যালিস এখন তাই তাড়াতাড়ি করছে না, বাকিদের মতো তাড়াহুড়ো না করে সেটা সময় নিয়ে কাজটা করতে চায়। such as that a red hot poker will burn if you hold it too long. অর্থাৎ অ্যালিস বলছে যে সে অনেক জ্ঞানী এবং সে এখানে কয়েকটা জ্ঞানের কথা বলছে, ঠিক আছে।
সে কি জ্ঞানের কথা বলছে? বলছে যে একটা জ্ঞানের কথা, যেমনটা বলি যে একটা রেড হট পকার, পকার মানে হচ্ছে শিখ, হ্যাঁ, ওই যে শিখ কাবাব বলা হয়, সেই শিখ কাবাবের জন্য যে শিখ ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রকম, তোমরা সকলেই যেন সাইকেলের যে শিখ হয় সেই শিখের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা এরকম লোহার শিখকে যদি দীর্ঘ সময় জুড়ে তাপ দেওয়া হয়, অর্থাৎ আগুনে ফেলে রাখা হয়, এবং তারপর যদি তুমি এটাকে একটু সময় ধরে হোল্ড করো, অর্থাৎ ধরে রাখো, তাহলে কি হবে না, বার্ন্ট ইউ, তোমাকে সেটা পুড়িয়ে দেবে। তাহলে অ্যালিস কত জ্ঞানের কথা বললো, যে জ্ঞানের কথা বললো এমন একটা জ্ঞানের কথা বললো যেটা মনে হচ্ছে না আমরা কেউই জানি না। অর্থাৎ অ্যালিস বললো বলি আমরা জানলাম, এমনটা ভাব লাগছে আমাদের, কারণ আমরা কেউই জানি না যে গরম জিনিস ধরলে আমাদের ছ্যাঁকা লাগে। যাই হোক, অ্যালিস একটা জ্ঞানের কথা বললো। এর পরের একটা কি জ্ঞানের কথা বলছে, and that if you cut your finger very deeply with a knife it usually bleeds। এটা তো আরো বড় জ্ঞানের কথা। অ্যালিস বলছে যদি দেখো তুমি তোমার আঙুল যদি কোনো একটা ছুরি দিয়ে কেটে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে খুব গভীরভাবে কেটে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে রক্ত বেরোবে। অর্থাৎ আমরা তাও দিন ভাবতাম যে আঙুল কাটলে সেখান থেকে জল বেরোয় না তেল বেরোয়, অ্যালিস ভাগ্যিস বললো তাই আমরা জানলাম। এরপরে আবার কি বলছে দেখি, and she had never forgotten that if you drink much from a bottle, এবং অ্যালিস এটা কখনো ভুলবে না যে তুমি যদি কোনো একটা বোতল থেকে অধিক পরিমাণে পান করে ফেলো, যে বোতলটা মার্কড পয়জন, যে বোতলটাতে এটাতে বিষ আছে বলে লেখা থাকে, it is almost certain to disagree with you sooner or later। অর্থাৎ তুমি যদি একটা বোতলে বিষ লেখা থাকা বোতলের পানীয় অধিক পরিমাণে পান করে নাও, তাহলে এটা প্রায় এক প্রকার নিশ্চিত যে তুমি মারা যাবে, সেটা সোনার হোক বা ল্যাটার, অর্থাৎ সঙ্গে সঙ্গে হোক বা পরে, তুমি তো মরবে। তাহলে এই কথাগুলো আমরা জানতাম না, অ্যালিস আমাদের কয়েকটা জ্ঞানের কথা বললো, এই মুহূর্তে তার এই জ্ঞানের কথাগুলো মনে পড়েছিল বোতলটা দেখে। এরপর কি হচ্ছে দেখি, however this bottle was not marked poison। যাক, কপাল ভালো ছিল অ্যালিসের, এই বোতলটার গায়ে কোথাও বিষ বলে লেখা ছিল না। সো অ্যালিস ভেঞ্চার টু টেস্ট ইট। ভেঞ্চার মানে সাহস করে এগিয়ে যাওয়া বা কোনো কিছু সাহস নিয়ে কাজ করা। সুতরাং অ্যালিস সাহস করে এগিয়ে গেল এটাকে টেস্ট করার জন্য, অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং এটাকে কিন্তু তাদের খুব সুন্দর বলে মনে হলো, তার টেস্টটা খুব ভালো লাগলো। ইট হ্যাড ইনফ্যাক্ট আ সর্ট অফ মিক্সড ফ্লেভার। এই যে পানীয়টা সে পান করলো সেটা বেশ একটা মিক্সড ফ্লেভার আছে, মিক্সড স্বাদ আছে। এর মধ্যে চেরি টার্ট আছে, অর্থাৎ চেরির একটু স্বাদ রয়েছে, কাস্টার্ড রয়েছে, পাইনঅ্যাপেল রয়েছে, রোস্ট টার্কি রয়েছে, অ্যান্ড টফি রয়েছে। মানে অর্থাৎ বিভিন্ন টাইপ অফ যে ফ্লেভারগুলো হয় সমস্ত রকমই রয়েছে। সঙ্গে আরেকটা কি রয়েছে, অ্যান্ড হট বাটার টোস্ট। অর্থাৎ বাটার টোস্ট যেটা হয় সেটা যে গরম বাটার টোস্ট, সেটার যেমন টেস্ট হয় সেটাও আছে। মানে এই কারণের জন্য অ্যালিস বললো মিক্স টেস্ট, মানে বেশ ভালো লেগেছে অ্যালিসের। সি ভেরি সুন ফিনিশড ইট অফ, এবং খুব শীঘ্রই সে সেটাকে শেষ করে ফেললো। অর্থাৎ এতই ভালো লেগেছে, প্রথমে ভাবছিল যে পয়জন পান করবো না, খুব জ্ঞান দিচ্ছিল, এখন একটুখানি টেস্ট পেয়েছে, এবং একটু টেস্ট পাওয়ার পরই পুরোটা একেবারে যাকে বলে ওই বটমস আপ করে খেয়ে নিয়েছে, একবারে উল্টে খেয়ে নিয়েছে। হোয়াট আ কিউরিয়াস ফিলিং সেইড অ্যালিস। অ্যালিস বলল কি একটা কৌতূহলী আমার একটা অনুভব হচ্ছে। আই মাস্ট বি শাটিং আপ লাইক আ টেলিস্কোপ। আমি যেন মনে হচ্ছে টেলিস্কোপের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি, অর্থাৎ আমি যেন মনে হচ্ছে টেলিস্কোপের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রথমটা ওটা টি নয়, ওটা আই হবে। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যি করেই এমনটা হচ্ছিল, বা প্রকৃতপক্ষে এমনটাই হচ্ছিল। সি ওয়াজ নাও অনলি 10 ইঞ্চেস হাই। এখন অ্যালিসের হাইট মাত্র 10 ইঞ্চি। মনে করে দেখো, দরজার হাইট ছিল 15 ইঞ্চি, এখন অ্যালিসের হাইট 10 ইঞ্চি। সুতরাং অ্যালিস তো অনায়াসেই প্রবেশ করতে পারবে দরজার মধ্য দিয়ে। কিন্তু তাই কি পারবে? পারবে না, কারণ যে চাবিটা সে নিয়েছিল সেটা তো টেবিলেই পড়ে আছে। এইবার কি হচ্ছে দেখি, তা এখন তো সে টেবিলের হাইটের থেকে অনেক ছোট হয়ে গেছে। And her face brightened up at the thought that she was now that right size for going through the little door। এবার অ্যালিসের মুখটা উজ্জ্বল হয়ে উঠলো এটা ভেবে যে আমি এখন এই ছোট্ট দরজা দিয়ে যাওয়ার জন্য একদম যথোপযুক্ত সাইজ হয়ে গেছে আমার, ইনটু দ্য লাভলি গার্ডেন, ওই সুন্দর বাগানে যাওয়ার জন্য। ফার্স্ট however she waited for a minute। প্রথমে সে আরো কিছুক্ষণ একটু অপেক্ষা করলো। কেন অপেক্ষা করলো? টু সি, এটা দেখার জন্য, if she was going to shrink any further, যে আমি আরো ছোট হচ্ছে কিনা, অর্থাৎ এই 10 ইঞ্চি দিয়ে থেমে গেলাম নাকি আরো ছোট হব, সে এটা দেখার জন্য কিছুক্ষণ ওয়েট করলো। ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক আ ক্যান্ডেল। আমার অবস্থা কি ওই একটা ক্যান্ডেল বা বাতি পুড়ে পুরোটা গলে যাওয়ার মতো হতে চলেছে, মানে আমি কি সম্পূর্ণ হারিয়ে যেতে চলেছি, সেটা দেখার জন্য সে ওয়েট করলো। আই ওয়ান্ডার, আমি ভাবতে লাগলাম, হোয়াট আই শুড বি লাইক দেন। আচ্ছা, আমার অবস্থা যদি ক্যান্ডেলের মতো হয়, অর্থাৎ আগুনটা পুড়ে গিয়ে সমস্ত বাতি যদি গলে যায়, তাহলে তখন আমাকে দেখতে কেমন লাগবে, বা আমার অবস্থাটা কেমন হবে। অ্যান্ড সি ট্রাইড টু ফ্যান্সি, এবং সে তখন কল্পনা করতে লাগলো, এবার একটা দুর্দান্ত কথা বলা আছে, হোয়াট দ্য ফ্লেম অফ আ ক্যান্ডেল লুকস লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট। এটা একটা দারুণ সত্য কথা। হোয়াট দ্য ফ্লেম অফ আ ক্যান্ডেল লুকস লাইক
আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, অর্থাৎ একটা গোটা বাতি যদি গলে শেষ হয়ে যায় তাহলে তাই সেই বাতির আগুনটা দেখতে কেমন লাগবে, বা সেই বাতির আগুনটার কি আদৌ কোনো মূল্য থাকবে? বাতির আগুনটার মূল্য ততক্ষণ আছে যতক্ষণ ওই বাতিটা পূর্ণ আছে। আমাদের মানুষও সেই একই রকম। আমি আগের দিনই বলেছিলাম যে এটা একটা মানুষের লাইফ সঙ্গে তুলনা করা হচ্ছে। আমাদের শরীরটা হলো ক্যান্ডেল এবং লাইফটা হলো সেই আগুন। এই আগুনটা ততদিন জ্বলবে যতদিন এই শরীরটা থাকবে, এবং এই তাই সবার প্রথম কি করতে হয় না, এই শরীরটাকে যত্ন নিতে হবে, ক্যান্ডেলটাকে ভালো করে বানাতে হবে, তবেই সেটা ভালো করে বার্ন করবে। একদম এটা লাইফের একটা কথা বলা আছে। তাই অ্যালিস বলল এটা কি কোনো মূল্য থাকবে যদি বাতিটাই গলে যায়, আগুনটা জ্বলে? ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ আ থিং, কারণ অ্যালিসের কখনো মনে পড়লো না সে এরকম দৃশ্য কখনো দেখেছে কিনা। অর্থাৎ বাতি শেষ হয়ে যাওয়ার পর আগুনের যে শিখা সেটার কোনো অস্তিত্ব থাকতে সে দেখেছে কিনা অ্যালিসের মনে পড়লো না। আফটার আ ওয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন, কিছু সময় পর সে যখন দেখতে পেল যে না আর কিছু ঘটছে না, সি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, সে সিদ্ধান্ত করলো যে আমি এবার গার্ডেনে যাব। বাট অ্যালাস, কিন্তু হায়, ফর পুয়ার অ্যালিস, বেচারা অ্যালিসের জন্য, when she got to the door she found she had forgotten the little golden key, সে যখন দরজায় গেল সে তার তখন মনে পড়লো বা সে তখন দেখতে পেলো যে সে তো ওই ছোট্ট গোল্ডেন কিটাকে ভুলিয়ে গেছে আনতে। and when she went back, এবং যখন সে ফিরে গেল টু দ্য টেবিলের কাছে, for it she found she could not possibly reach it, তখন সে দেখতে পেলো যে টেবিলটার উপর সে আর পৌঁছাতেই পারবে না। she could see it quite plainly through the glass, সেই গ্লাসের মধ্য দিয়ে চাবিটাকে দেখতে পাচ্ছে নিচ থেকে, কারণ পুরো টেবিলটা তো গ্লাস টেবিল ছিল, কাঁচের টেবিল, তো ওপরে টেবিলে রাখা আছে পরিষ্কার টেবিল, নিচ থেকে দেখা যাচ্ছে চাবিটাকে, কিন্তু সেখানে সে পৌঁছাতে পারছে না। and she tried her best to climb up one of the legs of the table, তখন অ্যালিস তার সব থেকে ভালোভাবে চেষ্টা করলো টেবিলের একটা পা ধরে ওই ওপরে উঠে যাবার, বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু টেবিলের পাটা প্রচন্ড পিচ্ছিল ছিল। and when she had tried herself out with trying, tired herself out with trying, এবং যখন সে বারবার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেল, the poor little thing sat down and cried, তখন এই ছোট্ট বেচারা বস্তুটি, এক্ষেত্রে বস্তু বা থিং বলতে অ্যালিসকে বোঝানো হয়েছে, সে কি করলো, sat down, নিচে বসে পড়লো, and cried, এবং কাঁদতে লাগলো, হতাশ হয়ে গেছে। অর্থাৎ যার জন্য সে বোতলের জলটা পান করলো, অর্থাৎ ওই গর্তটা পেরিয়ে গার্ডেনে যাওয়ার জন্য সেই গার্ডেনের চাবিটা নিতেই ভুলে গেল, তার সমস্ত কাজ যেন পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। এটাও কিন্তু আমাদের লাইফের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরাও লাইফে এমন অনেকগুলো কাজ করি বা অনেক কিছু করি যেগুলো নিতান্তই অন্তঃসারশূন্য হয়। হঠাৎ করে হঠকারিতার সঙ্গে একটা দিক থেকে যেতে যেতে আরেকটা দিকে আমাদের ভ্রম হয়। অ্যালিস পৌঁছালো প্রথমে গর্তে, কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে বাইরের জগৎটা আরো সুন্দর। আমাদেরও মানুষের জীবনে তাই হয়, আমরা যেটা দূরের জিনিস দেখি, দূর থেকে দেখি, অর্থাৎ দূরে ওই যে শস্য ফুল দূর থেকে দেখতেই সুন্দর লাগে, তো আমাদেরও তাই মনে হয় যে ওপারেতে অনেক সুখ আছে, আর সেই সুখটাকে ছোবার জন্য আমরা দিকভ্রষ্ট হয়ে পড়ি, ঠিক যেমন করে অ্যালিস দিকভ্রষ্ট হয়েছে। ওই পারে পৌঁছানো তাড়া থাকাতে সে আসল জিনিসটা নিতেই ভুলে গেছে। কাম, দেয়ার ইজ নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, আরে উঠে এসো উঠে এসো, এখানে ওরকম কান্নাকাটি করে কোনো লাভ নেই, সেইড অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজেই নিজেকে কনসোল করছে, সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়ে বলছে আরে এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই, উঠে এসো। রাদার শার্পলি আই অ্যাডভাইস ইউ, তার থেকে ভালো আমি তীক্ষ্ণভাবে বা কড়াভাবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি, টু লিভ অফ দিস মিনিট, এই মুহূর্তে এই যা কিছু করছো সেসব থেকে বেরিয়ে এসো। সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, অ্যালিস কিন্তু খুব নিজেকে সাধারণত খুব ভালো অ্যাডভাইস দেয়। দো সি ভেরি সেলডম ফলোড ইট, যদিও বা তার খুবই সে কম ফলো করে, এটাও মানুষের বৈশিষ্ট্য। অ্যালিস ছোট ছেলে মানলাম, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত যে অ্যাডভাইসগুলো আমরা লোকেদের দিয়ে বেড়াই সেই অ্যাডভাইসগুলো কিন্তু নিজের জীবনে ফলো করি না, অ্যান্ড দিস ইজ দ্য রুল অফ লাইফ। তাই অ্যালিসও ব্যতিক্রম নয়, এটাই সাধারণ মানুষের সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকেই অন্যের উপকারের জন্য কিন্তু তাদের উপকারের জন্য সবকিছু ত্যাগ করে দিই, নিজেদের উপকারটা আমরা কেউ বুঝি না, বা নিজের সেই উপদেশটাই যেটা অন্যকে দিচ্ছি সেটা ফলো করি না, অ্যালিসও তাই। And sometimes she scolded herself so severely, এবং কখনো কখনো অ্যালিস নিজেকে এতটাই গুরুতরভাবে বকে as to bring tears into her eyes, নিজের চোখে জল আনার জন্য। মানে অ্যালিসের মধ্যে একটা ডুয়েল পার্সোনালিটি আছে, সে নিজেই নিজের সন্তান, নিজেই নিজের অভিভাবক, কখনো সে সন্তান, কখনো সে অভিভাবক। তাই মাঝের মধ্যে সে নিজের প্রতি অভিভাবকত্ব ফলিয়ে এতটাই রূঢ়ভাবে নিজেকেই বকাঝকা করে যে
ওই বকাঝকা যেন তার চোখে জল নিয়ে আসতে পারে। দেখো একদিক দিয়ে অ্যালিসের এই যে ভাবনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্যও বটে। তুমি যদি নিজের আত্মসমালোচনা করতে না পারো, তাহলে জীবনে কোনদিন কোনটা ভুল করছো বা কোনটা ঠিক করছো সেটা কোনোদিনই বুঝতে পারবে না। এইটাকে বলা হয় বাংলায় সোজা কথায় অনুশোচনা বোধ। নিজেদের মধ্যে যদি অনুশোচনা বোধ না থাকে, কোনোদিনই তোমরা বুঝতে পারবে না যে কোনটা ঠিক করলে কোনটা ভুল করলে, কে ভালো চাইতো কে খারাপ চাইতো। তাহলে অ্যালিসের মধ্যে কিন্তু বোধটা ছিল, হ্যাঁ হয়তো সে অতটা বড় মানুষের মতো বুঝে করতো না, কিন্তু এই কাজটা সে করতো। যদিও বা এটা অ্যালিসের চরিত্রের আর একটা দিকও দেখায়, তার মধ্যে অনুশোচনা বোধ ছিল, এটা তো বটেই, পাশাপাশি আর একটা দিক দেখায়, সেটা হচ্ছে একাকিত্ব। আমরা বারবার দেখতে পাচ্ছি গোটা গল্পটা কিন্তু একটা অ্যালিসের সলিলকি। অ্যালিস নিজেই নিজের সঙ্গে প্রশ্ন করে যাচ্ছে, উত্তর দিয়ে যাচ্ছে সমস্ত কিছু, সে গর্তে পড়া থেকে শুরু করে কিংবা গর্তের আগে থেকে পড়ার আগে থেকেই হোক না কেন। তাই অ্যালিসের মধ্যে একাকিত্ব ভীষণভাবে বিরাজ করে। অ্যালিসের এই যে নিজের সঙ্গে কথা বলার অভ্যাস, এটা আমাদেরকে একটা প্রমাণ তুলে ধরে যে অ্যালিস তার জগতেও অর্থাৎ বাড়ির জগতেও কিন্তু সঙ্গহীন অবস্থাতেই থাকে। কারণ প্রথমেই আমরা দেখেছিলাম নদীর ধারে সময়টাকে উপভোগ করতে এসে দুই বোন পাশাপাশি থাকা সত্ত্বেও এক বোন বই পড়ে যাচ্ছিল এবং ছোট বোনের প্রতি কোনো তার খেয়ালই ছিল না। আমরা যদি বাস্তবে ভেবে নিই যে অ্যালিস গর্তে চলে এসছে, তার দিদি কিন্তু পাশে দেখেও নি যে অ্যালিস চলে এসছে, তাহলে একটা অ্যালিসের মধ্যে একাকিত্ব বোধটাও কিন্তু এর মধ্যে ফুটে উঠছে। এরপর কি বলা হচ্ছে দেখো, and once they remembered, এবং একবার তার মনে পড়ে, trying to box her own ear for having cheated herself in a game of croquet। আচ্ছা, একবার অ্যালিস একটা ঘটনা মনে পড়ছে যে একবার অ্যালিস নাকি সে তার নিজেই নিজের কান মুলে দিয়েছিল। হ্যাঁ, বক্স মানে এক্ষেত্রে চাপড় মারা বা কান মোলা আমরা যেটাকে বলে থাকি, সে কান মুলে দিয়েছিল। কারণ একবার ক্রকেট বলে একটা গেম হয়, সেই গেমটা খেলার সময় সে নিজের সঙ্গে চিট করেছিল। আচ্ছা, ক্রকেট ওই কাইন্ড অফ কিছু কাঠের বল আর একটা কাঠের হাতুড়ি মতো অংশ থাকে, ওই গলফ খেলার মতো খানিকটা বলতে পারি, যে ছোট ছোট রিং বসানো হয় মাটিতে, ঠিক আছে, যেটা দুই প্রান্তই মাটিতে অর্ধবৃত্তাকারে বসানো থাকে এবং ওই কাঠের হাতুড়ির মতো অংশটা দিয়ে বলগুলোকে মেরে ওই রিংয়ের ভেতর দিয়ে ঢোকাতে হয়। এই ধরনের যে গেম সেটাকে বলা হয় ক্রকেট। এইবার এই ক্রকেট গেমের মতো অ্যালিস কিন্তু এই গেমটা হচ্ছে কি ইনডোর গেম আউটডোর গেম দুটোই হতে পারে। এবার এই গেমটা একা একাই খেলা যায়। এইরকমই আমাদেরও দেখবে অনেক ছোটখাটো খেলা থেকে থাকে যেগুলো আমরা নিজেরাই একা একাই খেলে থাকি। তো অ্যালিসও খেলে থাকি এবং কখনো কখনো একা একা খেলতে খেলতে আমরা মাঝে মাঝে নিজেকে জেতানোর জন্য একটু চিট করে দিই। যেমন ধরো আমরা যদি লুডো খেলা বলি, কেউ নাই, নিজে নিজে একা একা খেলছি। এখন না মোবাইলে চলে এসেছে, যখন অফলাইন ছিল সেটা ভাবছি নিজে নিজে একা একা খেলছি, তখন একটা ঘর আমার বললাম আমার বাঁ হাতটা একটা পার্সন, ডান হাতটা একটা পার্সন, খেলছি। খেলতে খেলতে কখনো মনে হলো বাঁ হাতে ভাই একটু চিট করে দিলাম, ডান একটু বাড়িয়ে দিলাম, ডান হাতে ভাই একটু চিট করে দিলাম, খাওয়ার জন্য চিট করে দিলাম। এই গেমগুলো কিন্তু আমরা খেলতে খেলতে সবাই করে থাকি। একইভাবে অ্যালিসও একবার এইরকম ক্রকেট গেম খেলতে খেলতে চিট করেছিল এবং তারপরে সেটা অনুশোচনা হয়েছিল যে চিট করাটা আমার উচিত হয়নি, এবং সেই কারণে সে নিজের কানে জোরে চাপুন মেরেছিল বা কান মুলে দিয়েছিল। For this curious child was very fond of pretending to be two people। এই কিউরিয়াস বা কৌতূহলী শিশু ভীষণভাবে প্রিয় দুই ধরনের চরিত্র প্লে করতে। বাট ইট ইজ নো ইউজ নাও। এটা নো, ঠিক আছে, আবার 110 হয়ে গেছে, কিন্তু এর এখন কোনো মূল্য নাই। অর্থাৎ ডুয়েল ক্যারেক্টারিস্টিক রেখে এই মুহূর্তে এই জায়গায় কোনো মূল্য নেই। থট ফর অ্যালিস, বেচারি অ্যালিস এই কথাটা ভাবলো। টু প্রিটেন্ড টু বি টু পিপল, টু প্রিটেন্ড টু বি টু পিপল মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুটো লোকের বাহানা করবো বা দুটো চরিত্র প্লে করবো? হোয়াই, কেন? There is hardly enough of me left to make one respectable person। কারণ এই মুহূর্তে আমার মধ্যে আমি খুবই কমই বেঁচে আছি, অর্থাৎ আমার যেটা সত্তা, যেটা অরিজিনাল সত্তা, সেটা এখন কমই আছে, যেটা আমাকে একটা রেসপেক্টেবল পার্সনে পরিণত করতে পারে, অর্থাৎ একটা সম্মানীয় ব্যক্তিতে পরিণত করতে পারে। অর্থাৎ অ্যালিস এই কথাটা বলতে চাইছে, জীবনে যখন আমরা প্রত্যেকেই এরকম কিছু অবস্থা বা সিচুয়েশনে ফেস করি যেখানে দাঁড়িয়ে কোনটা জাস্ট এবং কোনটা ইনজাস্ট সেটা বিচার করার মতো সুযোগ এবং বিচার করার মতো সময় আমাদের কাছে থাকে না। সব সময় বিপদে পড়লে মানুষ যদি ইনজাস্ট পথকে বেছে নিয়েও নিজের প্রাণকে রক্ষা করা যায় তাহলে সে সেটাই করে। তো অ্যালিস আমরা দেখছিলাম যখন সে বাইরে গেম খেলছিল, যখন সে ইনজাস্টিস কোনো কাজ করছিল তখন নিজেই নিজেকে শাসন করছিল। অর্থাৎ অ্যালিসের মধ্যে সুর ও সুরের যে দ্বন্দ্বটা সেটা দুটো চরিত্র প্লে করছিল। কিন্তু এখন অ্যালিস বলছে আমার মধ্যে এখন এমন কোনো সত্তা বেঁচে নাই যেটা আমাকে বিচার করাবে কোনটা ভুল কোনটা ঠিক। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটাই করি আমাকে একটা রেসপেক্টেবল পার্সন করার জন্য আমি এখানে আসিনি, এখানে নিজেকে আপাতত বাঁচাতে এসেছি। কি করে এই অবস্থা থেকে রক্ষা পাওয়া যায়, কি করে এই চাবিটা পাওয়া যায় সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। আমি এখন নিজেকে অন্যের চোখে সম্মানীয় বা শ্রদ্ধাশীল করে তোলার জন্য
নেই গো, বা সেরকম অবস্থাতে আমি নেই। Soon her eye fell on a little glass box. শীঘ্রই তার চোখ গিয়ে পড়লো একটা ছোট্ট গ্লাস বক্সের উপর, মানে কাঁচের বক্সের উপর। দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, যে বক্সটা টেবিলের নিচে ছিল। সি ওপেন্ড ইট, সে এটা খুললো। অ্যান্ড ফাউন্ড ইন ইট আ ভেরি স্মল কেক, এবং ওর ভেতর একটা খুব ছোট্ট কেক দেখতে পেল। অন হুইচ দ্য ওয়ার্ড ইট মি, যার উপর লেখা ছিল আমাকে খাও। অর্থাৎ বোতলে যেমন লেখা ছিল আমাকে পান করো, কেকের উপর লেখা ছিল আমাকে খাও, কারণ কেক তো আর পান করতে পারবে না, খেতে হবে। ওয়ার বিউটিফুলি মার্কড ইন কারেন্টস, যেটা খুব সুন্দরভাবে লেখা ছিল কারেন্টস দ্বারা। কারেন্ট মানে কিসমিস, ঠিক আছে? তো সেই কিসমিসের দ্বারা সুন্দরভাবে লেখা ছিল। অর্থাৎ সেটা হাতে লেখা নয়, বা আমরা যেমন বার্থডে কেকে গিয়ে বার্থডে বয় বা বার্থডে গার্লের নাম লিখি ক্রিম দিয়ে, সেরকম নয়। এটা কিসমিস দিয়ে সুন্দর করে লেখা ইট মি, অর্থাৎ ওটা এক কাইন্ড অফ একটা ডেকোরেশন ছিল। ওয়েল, ঠিক আছে, আই উইল ইট ইট, আমি এটা খাবো, সেইড অ্যালিস, অ্যালিস বলল। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, এবং এটি যদি আমাকে আরো বড় করে তোলে, আই ক্যান রিচ দ্য কি, আমি তাহলে চাবিটার কাছে পৌঁছাতে পারবো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, এবং এটা যদি আমাকে আরো ছোট করে দেয়, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, আমি তাহলে ওই দরজার নিচে যে ফাঁকটা আছে সেটা দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যেতে পারবো। মানে ছোট হতো আমি হয়তো কাইন্ড অফ পিঁপড়ের মতো হয়ে যাব, তাহলে দরজার নিচ দিয়ে চলে যেতে পারবো। সো আইদার ওয়ে আই উইল গেট ইন টু দ্য গার্ডেন, সুতরাং যে কোনো উপায়েই কিন্তু আমি গার্ডেনে যেতে পারবো। বড় হয়ে গেলে আমি জানি যে চাবিটা পেয়ে যাব, কিন্তু অ্যালিস বোধহয় ভুলে গেছে যে সে পানীয়টা যেটা ছিল সেটা সবটাই পান করে নিয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যালিস সেটা মনেই নাই। সে যদি বড়ও হতো তাহলে ওই পানীয়টা আর পাবে কোথায়? কিন্তু অ্যালিসের সেটা মনে নেই। সে জাস্ট ভাবছে বড় হলে তাহলে আবার পান করবো, আবার ছোট হয়ে যাবো, চাবি পেয়ে যাবো, চলে যাবো। আর যদি আবার আরো বেশি করে ছোট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, দরজার তলা দিয়েই গলিয়ে চলে যাবো। তাহলে যে কোনো উপায়ে আমি গার্ডেনে পৌঁছে যাবো। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, এবং আমি আর কেয়ারই করি না বা তোয়াক্কাই করি না আমার সঙ্গে কি ঘটবে। এক্স্যাক্টলি আমাদের হিউম্যান লাইফ লাইক দ্যাট। আমরা লাইফে এমন সময় কিছু ঘটনার সম্মুখস্থ হয়ে যায় যে সময় একটার পর একটা আমাদের খারাপ চলতে থাকে, এবং যখন আমরা আর কেয়ারই করি না কে এলো কে গেল, কি হলো কি না হলো, যা হবে সম্পূর্ণ দেখা যাবে, যেটাই হবে সেটাই আমার জন্য লাভজনক। সি এট আ লিটল, এরপর সে কেকটা একটু খেলো, বিট অল্পই, অ্যান্ড সেইড অ্যাংসিয়াসলি টু হারসেলফ, এবং খুব উদ্বিগ্নতার সঙ্গে নিজেই নিজেকে বলল, হুইচ ওয়ে, কোন দিকে, হুইচ ওয়ে কোন দিকে, মানে কোন দিকে আমি বাড়ছি সেটা দেখছে, ঠিক আছে? মানে আমি নিচের দিকে বাড়ছি মানে ছোট হচ্ছি, নাকি উপর দিকে বাড়ছি অর্থাৎ বড় হচ্ছি। হোল্ডিং হার হ্যান্ড অন দ্য টপ অফ হার হেড টু ফিল হুইচ ওয়ে ইট ওয়াজ গোয়িং, সে তার হাতটা মাথার উপর রাখলো অনুভব করার জন্য যে আমি ওপর দিকে বাড়ছি কিনা, বা কোন দিকে আমি বাড়ছি সেটাকে বোঝার জন্য। অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, এবং সে বেশ অবাক হয়ে গেল টু ফাইন্ড দ্যাট, এটা খুঁজতে পেয়ে বা এটা দেখতে পেয়ে, সি রিমেইন দ্য সেম সাইজ, তার সাইজে এতটুকু পরিবর্তন হলো না, সে যা ছিল 10 ইঞ্চি 10 ইঞ্চিই রইল। টু বি শিওর, নিশ্চিতভাবে, দিস ইজ হোয়াট জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান ইটস কেক, নিশ্চিতভাবে এটাই তো ঘটে যখন একজন কেউ কেক খায়। আমরা যদি কেক খাই সেটা খেয়ে কি আমাদের হাইট বেড়ে যায়? বেড়ে যায় না। আমরা যা ছিলাম তাই আছি, বা আমাদের কেক খেয়ে কি হাইট কমে যায়? কমে যায় না। সুতরাং অ্যালিস সেই কথাটাই বলছে যে আমার সাথে সেটাই ঘটলো যেটা সাধারণত কেক খেলে হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইনটু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং, কিন্তু অ্যালিস এখন কোনো কিছু আর আশা করে না, কারণ এই যে র্যাবিটের গর্তে সে আসছে, শুরু থেকে এখানে আসা পর্যন্ত তার সঙ্গে যা কিছু ঘটেছে সব কিছু আনএক্সপেক্টেড, যেগুলো সে আশা করেনি। সুতরাং এক্ষেত্রেও সে যে একটা বিশাল রকম আশা রেখেছিল, বিশাল কিছু পরিবর্তন ঘটে যাবে, সেটাও না, সে কিন্তু এক্সপেক্টই করে না। বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন, কিন্তু কখনো কখনো আউট অফ দ্য ওয়ে অর্থাৎ অসম্ভব ঘটনাও ঘটে, আর সেটাই তো অ্যালিসের সঙ্গে ঘটে যাচ্ছে। কোনোটাই অ্যালিস আশা করছে না, কিন্তু তবুও তার সঙ্গে এই অসম্ভব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাই এই ক্ষেত্রেও সে কিছু তেমন কিছু আশা রাখেনি, তবু সে ভাবছিল যদি কোনো অসম্ভব ঘটে যায়। দ্যাট ইট সিমড কোয়াইট ডাল, কারণ এখন এটা তার মনে হচ্ছে খুবই একটা বোরিং বিষয়, বা অ্যান্ড স্টুপিড, একটা বোকা বোকা বিষয়, ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে। এটা অ্যালিস জীবনে একটা দারুণ সত্য কথা বলল। অ্যালিস বলছে যে জীবনে আনএক্সপেক্টেড থিং ঘটাটাই বাঞ্ছনীয়, এবং এটাই দ্য রুল অফ লাইফ। আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য ওয়ে জীবন যদি না চলে তাহলে সেই জীবন হচ্ছে কি ডাল, বোরিং। অ্যান্ড ফর লাইফ টু গো অন, স্টুপিড ফর লাইফ টু গো অন, এবং এটা বোকা বোকা জীবন, এই জীবন কাটানো থেকে না কাটানো অনেক ভালো। লাইফে অ্যাডভেঞ্চার আসবে, লাইফে সুখ আসবে, দুঃখ আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, দ্যাট ইজ দ্য লাইফ। লাইফ শুড বি
কেওটিক। জীবনকে কেওটিক হতেই হবে, আদারওয়াইজ লাইফ নয়। সবসময় কমফোর্টেবলি কাটাবো, ঘরে বসবো, বিছানায় শোবো, শুয়ে শুয়ে পড়বো, শুয়ে শুয়ে খাবো দাবো, এই শুয়ে শুয়ে জীবন কাটিয়ে দেবো, হ্যাঁ, একটু লাইফে স্ট্রাগল করবো না, কষ্ট করবো না, দ্যাট ইজ নট দ্য লাইফ। ওটা তো একটা সমপকার জীবন। আমরা প্রত্যেকেই এখানে জন্ম নিয়েছি কিছু অসম্ভব কাজকে আমাদের জীবনে সম্ভব করে তোলার জন্য, কিছু আনএক্সপেক্টেডকে এক্সপেক্টেড করে তোলার জন্য। এটাই জীবন, আর অ্যালিস সেটাই মনে করে। তাই অ্যালিসও ভাবছে যে জীবনে অসম্ভব কিছু নিশ্চয়ই ঘটে যেতে পারে, কখনো না কখনো ঘটে যেতেই পারে। সো সি সেট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক। সুতরাং সে কি করলো, সে তার কাজে আবার লেগে গেল এবং খুব শীঘ্রই ওই কেকটা খাওয়া শেষ করলো। অর্থাৎ অ্যালিস আশা রাখছে না যে সে বড় হতে পারে, আবার ভাবছে কিছু অসম্ভবও ঘটে যেতে পারে, অন্য কিছু ঘটে যেতে পারে তার সঙ্গে। তাহলে সবার শেষে গল্প শেষ হলো অ্যালিসের মনে একটা আশা নিয়ে এবং একটা প্রশ্ন আমাদের মনে নিয়ে, যে প্রশ্নটা আমাদেরকে বলে গেল যে এরপর সত্যিই কি অ্যালিস বড় হয়েছিল, নাকি আরো ছোট হয়েছিল, নাকি অন্য কিছু ঘটেছিল। অর্থাৎ গল্প হঠাৎ করেই মাঝখানে শেষ, যেটা শর্ট স্টোরির বৈশিষ্ট্য। অর্থাৎ শর্ট স্টোরির বৈশিষ্ট্যের রবি ঠাকুরের সংজ্ঞা শেষ হয়েও হইল না শেষ। গল্প লিখিত হবে শেষ হলো, কিন্তু গল্পের যে প্রশ্ন সেটা এখন রয়ে গেল, এরপর কি ঘটলো অ্যালিসের সঙ্গে। এবং সেই কারণের জন্যই অ্যাজ আ শর্ট স্টোরি ইটস আ সাকসেসফুল শর্ট স্টোরি। এটা একটা সফল ছোট গল্প, এবং এখানেই খুব সহজ সরল সাধারণ একটা গল্প পড়া শেষ হলো। সাধারণ হলেও গল্পের শুরুতেই যেটা বলেছিলাম যে গল্পটা খুবই একটা ননসেন্সিক্যাল স্টোরি, কারণ এগুলো বাস্তবে কখনই সম্ভব নয়। কিন্তু এই ননসেন্সিক্যাল জিনিসগুলোর মধ্য দিয়ে লেখক মানুষের জীবনে বাস্তবিক কতগুলো দিকগুলোকেও তুলে ধরেছেন, এবং সেই লাইনগুলোই আজকের পাঠে আমরা বিভিন্ন জায়গায় পেলাম, যেটা লাইফের সত্যগুলোকে তুলে ধরে। এবং এখানেই আমাদের গল্প শেষ।